অর্থনীতি পাঠশালায় সবাইকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয়। আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করতে হয় তা তালিকা থেকে, চিত্র থেকে এবং বিকল্প পদ্ধতিতে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করব। আলোচনা আরো থাকছে শূন্য স্থিতিস্থাপক চাহিদা, অসীম স্থিতিস্থাপক চাহিদা। আমরা প্রথমে একটি উদাহরণের মাধ্যমে কিভাবে আমরা দাম স্থিতিস্থাপকতা বের করতে পারি সেটা দেখব। কোন একটি দ্রব্যের দাম 20 টাকা থেকে বেড়ে 24 টাকা হলে দ্রব্যটির চাহিদা 10 একক থেকে কমে 9 একক হলো। দ্রব্যটির প্রকৃতি কেমন? দ্রব্যটির প্রকৃতি বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে আগে দ্রব্যটির চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করতে হবে। চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করতে গেলে আমাদেরকে আগে চাহিদার সূচি তৈরি করতে হবে। আমরা এই তথ্য থেকে একটা সূচি তৈরি করি। দাম যখন 20 চাহিদা তখন 10, দাম যখন 24 চাহিদা তখন 9। আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতা এটি সমান ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখানে ডেল্টা পি অর্থাৎ দামের পরিবর্তন ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি, অর্থাৎ বর্তমান দাম থেকে আগের দামটা বাদ দিতে হবে। বর্তমান দাম 24, আগের দাম হচ্ছে 20, অর্থাৎ বিয়োগফল হচ্ছে 4। ডেল্টা পি বা দামের পরিবর্তন হচ্ছে 4। একইভাবে চাহিদার পরিবর্তনের বেলায় বর্তমান চাহিদা থেকে আগের চাহিদা বাদ দিতে হবে। বর্তমান চাহিদা 9, আগের চাহিদা 10, অর্থাৎ চাহিদার পরিবর্তন -1। প্রাথমিক দাম হচ্ছে আমাদের পি ইকুয়াল টু 20 এবং প্রাথমিক চাহিদা কিউ ইকুয়াল টু হচ্ছে 10। এই মানগুলো যদি আমরা সমীকরণটিতে বসিয়ে দিই, ডেল্টা কিউ এর মান -1, ডেল্টা পি এর মান 4, পি এর মান 20 এবং কিউ এর মান 10। আমরা ক্যালকুলেশন করলে উপরে -1 ইন্টু 20 মানে -20, নিচে 4 ইন্টু 10 মানে 40। এটা সমান আমরা লিখতে পারি 1/2 ইকুয়াল টু -1/2 ইকুয়াল টু -0.5। এবার আমরা দাম স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে দ্রব্যটির প্রকৃতি বিশ্লেষণ করব। দ্রব্যটির চাহিদার দাম স্থিতিস্থাপকতা পেয়েছিলাম এটি সমান -0.5। তো দাম স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে যদি আমরা দ্রব্যের প্রকৃতি বিশ্লেষণ করব তখন আমাদেরকে চিহ্ন বর্জিত মান বা পরম মান নিতে হবে। এই জন্য আমরা ইডি এর দুই পাশে দুটা লম্বালম্বি টান দিলাম। এটি আসলে এটিকে বলা হয় মডুলাস। এটির ভাবার্থ হচ্ছে পরম মান। মানে -0.5 এর দুই পাশে দুটি টান দিলাম, অর্থাৎ আমরা মডুলাস নিলাম। তাহলে পরম মানটি হবে চিহ্ন বর্জিত হবে, অর্থাৎ 0.5। 0.5 এর মানে হচ্ছে 1 এর থেকে কম। যদি স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে কম হয় তাহলে দ্রব্যটি হবে চাহিদার স্থিতিস্থাপকতা যেতে এককের চেয়ে কম, এর চাহিদা অস্থিতিস্থাপক হবে। অর্থাৎ দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন কম হবে। দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেলায় দাম কিছু বাড়লে কমলেও চাহিদার তেমন পরিবর্তন ঘটে না। আরেকটি কথা হচ্ছে নিকট পরিবর্তক দ্রব্য সহজলভ্য নয়। যেহেতু এই দ্রব্যটির উপযোগ আমরা নিকট কোনো দ্রব্য থেকে পেতে পারি না, কম পেতে পারি, সেহেতু দামের পরিবর্তন হলেও এর চাহিদার তেমন পরিবর্তন হয় না। আমরা আরো একটি উদাহরণ খেয়াল করি। কোন একটি দ্রব্যের দাম 50 টাকা থেকে বেড়ে 60 টাকা হলে দ্রব্যটির চাহিদা 20 একক থেকে কমে 10 একক হলো। দ্রব্যটির প্রকৃতি কেমন? তো আবারও আমরা প্রকৃতি বিশ্লেষণ করার জন্য চাহিদা দাম স্থিতিস্থাপকতা বের করব। দাম স্থিতিস্থাপকতা বের করার জন্য আবার চাহিদার সূচি তৈরি করব। দাম যখন 50 চাহিদা তখন 20, দাম 60 হলে চাহিদা হচ্ছে 10। আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইডি সমান ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এক্ষেত্রে দামের পরিবর্তন হচ্ছে 60 - 50 ইকুয়াল টু 10। চাহিদার পরিবর্তন 20 - 10, দুঃখিত, বর্তমান চাহিদা হচ্ছে 10, পূর্বের চাহিদা হচ্ছে 20, তাহলে 10 বিয়োগ 20 ইকুয়াল টু -10, অর্থাৎ চাহিদা আমাদের অর্থাৎ চাহিদা 10 একক কমেছে। প্রাথমিক দাম হচ্ছে 50, প্রাথমিক চাহিদা হচ্ছে 20। আবার এই মানগুলো আমরা বসিয়ে দিব। বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে উপরে হচ্ছে -5, নিচে হচ্ছে 2।
আমরা শূন্যগুলো শূন্য উপরে শূন্য এবং নিচে শূন্যগুলো বাদ দিয়ে এটি পাই, এটা সমান আমরা লিখতে পারি -2.5। এবার এটির প্রকৃত আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা সমান পেয়েছিলাম -2.5। আমরা আগের যে স্থিতিস্থাপকতা দ্রব্যটির দাম স্থিতিস্থাপকতা বের করেছিলাম সেটা একটু নিয়ে আসি জায়গায়। আগের দ্রব্যটির চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইজি সমান ছিল -0.5। আমরা যদি পরম মান না নিই তাহলে দুটিরই দ্রব্যেরই চাহিদার দাম স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম। আমরা যদি বর্তমান স্থিতিস্থাপকতা আগের স্থিতিস্থাপকতা -0.5 এবং বর্তমান স্থিতিস্থাপকতা -2.5 বিবেচনা করি, তাহলে দেখতে পাচ্ছি যে -0.5 ও একের থেকে ছোট, -2.5 ও একের থেকে ছোট। তো উভয় ক্ষেত্রে স্থিতিস্থাপকতা একের চেয়ে কম। তাহলে এই দুটি তালিকা থেকে আমরা আসলে চাহিদার স্থিতিস্থাপকতাকে পৃথক করতে পারি না। তো এই সমস্যাটি দূর করার জন্যই আমাদেরকে আসলে পরম মান নিতে হয়। তো আমরা যদি পরম মান নেই তাহলে দেখতে পাচ্ছি দুটির জন্য পরম মান নিলাম। তো প্রথমটির পরম মান হচ্ছে 2.5 যা একের চেয়ে বড়, এবং দ্বিতীয়টির পরম মান হচ্ছে 0.5 যা একের চেয়ে ছোট। এই ক্ষেত্রে আমরা এখন কিন্তু দুটি দ্রব্যের মধ্যে পার্থক্য আমরা করতে পারছি। একটির স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি আর একটির স্থিতিস্থাপকতা একের চেয়ে কম। তো এই বিষয়টি করার জন্য আমাদের আসলে পরম মান নিতে হয়। কিছু বইয়ে আসলে এই স্থিতিস্থাপকতা নির্ণয় করার সূত্রের মধ্যে মাইনাস দেওয়া হয়, অর্থাৎ ইডি সমান -Δ/Q/Δp × P/Q এরকম দেওয়া হয়। তো এরকম দিলে তাহলে এমনিতেই স্থিতিস্থাপকতার মান পজিটিভ আসবে, তখন পরম মান নেওয়া লাগবে না। কিন্তু আমি প্রিফার করি হচ্ছে যে প্রথমে মাইনাস না দিয়ে পরে পরম মান নেওয়াটাই ভালো। যদি মাইনাস না দেওয়ার ফলেও যদি চাহিদার স্থিতিস্থাপকতা পজিটিভ হয় তাহলে বুঝতে হবে দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য না। যদি স্থিতিস্থাপকতার মান নেগেটিভ আসে তাহলে দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য। এরপরে আমরা আসলে পরম মান নিয়ে এটি স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি না কম এটি বের করব। তো আমরা বর্তমান দ্রব্যটির কথা বিবেচনা করি, অর্থাৎ এটি স্থিতিস্থাপকতা 2.5 যা একের চেয়ে বেশি। যদি দ্রব্যটির চাহিদার দাম স্থিতিস্থাপকতা এককের চেয়ে বেশি হয় তাহলে এর চাহিদা হবে স্থিতিস্থাপক, অর্থাৎ দামের সামান্য পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটবে। দ্রব্যটি তখন বিলাসজাতীয় বা আরামপ্রদ দ্রব্যের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে থাকে। অর্থাৎ বিলাসজাতীয় বা আরামপ্রদ দ্রব্যের দাম যদি সামান্য বাড়ে কিন্তু তার চাহিদা ব্যাপক হারে কমে যায়, বা সামান্য কমলে চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। আর এর নিকট পরিবর্তক দ্রব্য সহজলভ্য। যেহেতু নিকট পরিবর্তক দ্রব্য সহজলভ্য, অর্থাৎ এই দ্রব্যটি থেকে যে উপযুক্ত আমি পাচ্ছিলাম সেটি কাছাকাছি আরো অনেক দ্রব্য আছে, তাহলে দামে সামান্য পরিবর্তন হলেই তার চাহিদার ব্যাপক পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্যই মূলত যদি আমাদের স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি হয় তাহলে আমরা বলবো দ্রব্যটি হচ্ছে চাহিদা স্থিতিস্থাপক এবং দ্রব্যটি বিলাসজাতীয় দ্রব্য বা আরামপ্রদ দ্রব্য, এবং এর নিকট পরিবর্তক দ্রব্য বাজারে সহজলভ্য। এবার আমরা একটা চিত্র থেকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করব। আমরা দেখতে পাচ্ছি চিত্রে ডিডি একটি চাহিদা রেখা, তার বি বিন্দুতে দাম হচ্ছে 40, চাহিদার পরিমাণ হচ্ছে 4। তো এখন যদি আমাদের দামের পরিমাণ একটু কমিয়ে দিই, আমরা দাম কমিয়ে 30 করে ফেললাম, তাহলে এই চাহিদা রেখা বরাবর দ্রব্যটির চাহিদা হয়ে যাচ্ছে 7 একক। অর্থাৎ দাম যখন 30 তখন চাহিদা হচ্ছে 7। অর্থাৎ চিত্রটি থেকে আমরা একটা তালিকা প্রস্তুত করে নিলাম। তাহলে এই তালিকা থেকে আমরা খুব সহজে আবার চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করতে পারি। আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে এটি সমান Δ/Q/Δp × P/Q। এই সূত্রটিকে অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা এই ক্ষেত্রে Δ/Q অর্থাৎ চাহিদার পরিবর্তন, চাহিদা বেড়েছে 3 একক, হয়েছে 7 ছিল 4 3 একক, দাম হয়েছে 30 ছিল 40, তাহলে 30 থেকে 40 বাদ দিতে হবে। দামের পরিবর্তন হচ্ছে -10, প্রাথমিক চাহিদা হচ্ছে
4 আমরা দেখতে পাচ্ছি এবং প্রাথমিক দাম হচ্ছে 40। তো এই মানগুলো যদি আমরা আমাদের স্থিতিস্থাপকতা সমীকরণে বসিয়ে দিই তাহলে খুব সহজেই আমরা আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা বের করতে পারি। আমাদের ডেল্টা কিউ এর মান ছিল 3, ডেল্টা পি এর মান হচ্ছে -10, পি এর মান হচ্ছে 40 এবং কিউ এর মান হচ্ছে 4। এই মানগুলো বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি বা হিসাব নিকাশ করি তাহলে নিচে থাকবে -40, উপরে হচ্ছে 120, ভাগ করলে -3। তো এইভাবে আমরা চিত্র থেকে তালিকা এবং তালিকা থেকে স্থিতিস্থাপকতা বের করতে পারি। তো আমরা এখন চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের বিকল্প একটা পদ্ধতি দেখব। আমরা আগে যে উদাহরণটা দেখেছিলাম, তালিকা ছিল দাম 20, চাহিদা তখন 10, দাম 24, তাই চাহিদা হচ্ছে 9। এটি নিয়ে বিকল্প পদ্ধতিতে আমরা আলোচনা করি। এখানে দামের পরিবর্তন, বর্তমান দাম P1 সমান 24, আগের দাম P সমান 20, বর্তমান দাম থেকে আগের দাম বাদ দিয়ে চাহিদার দামের পরিবর্তন পেয়েছি 4। দাম 20 টাকায় বাড়ে 4 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মে যদি যাই, এরপর শতকরা নিয়মে যদি যাই, তাহলে 1 টাকায় বাড়ে হচ্ছে 4/20 টাকা এবং 100 টাকায় বাড়ে হচ্ছে 4/20 ইন্টু 100। তো সমান হচ্ছে 20%। তো এটাই মূলত আমাদের দামের শতকরা পরিবর্তন। এখন আমরা চাহিদার শতকরা পরিবর্তন বের করব। চাহিদার পরিবর্তন কত হয়েছে? চাহিদার পরিবর্তন হয়েছে ডেল্টা কিউ সমান বর্তমান চাহিদা 9, তার থেকে বাদ দিতে হবে পূর্বের চাহিদা 10, 9 বিয়োগ 10 = -1। তো চাহিদা শতকরা পরিবর্তন -1/10 ইন্টু 100 = -10%। তাহলে আমরা চাহিদার শতকরা পরিবর্তন আমরা 10% নিয়েছি, অর্থাৎ চাহিদার পরিবর্তন 10% হয়েছে। এটা বেড়েছে বা কমেছে এটা নিয়ে আমরা আলোচনা করছি না, পরম মান নিলাম, অর্থাৎ আমরা এখানে চিহ্ন বর্জিত মান নিয়েছি। তো আমরা আরেকটি সূত্র দেখেছিলাম যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইকুয়াল টু চাহিদার শতকরা পরিবর্তন থাকবে উপরে, দামের শতকরা পরিবর্তন থাকবে নিচে। তো এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, এটি সমান চাহিদার শতকরা পরিবর্তন হচ্ছে 10% এবং দামের শতকরা পরিবর্তন হচ্ছে 20%। তো 10% ভাগ 20% ইকুয়াল টু 0.5। তাহলে আমরা আগেও এই তালিকা থেকে অন্য সূত্র ব্যবহার করে আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করেছিলাম, সেটিও 0.5 ছিল, এখনকার স্থিতিস্থাপকতাও 0.5। তাহলে আমরা বিকল্প পদ্ধতিতে একইভাবে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। তো এখন যেটি নির্ণয় করেছি সেটি আমরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা এটি নির্ণয় করার ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি আমাদের অবলম্বন করলে ভালো হয়। তো স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা নিয়ে আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব, সেজন্য এটি নিয়ে আর বেশি আলোচনা করলাম না। এবার আমরা এমন একটা চিত্র থেকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করব যে চিত্রে আসলে কোনো আমাদের দাম এবং চাহিদার নির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ নেই, এখানে সংখ্যা নেই। আমরা এরকম একটা চিত্র, আমাদের এই চাহিদা রেখাটি হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল। তাহলে এর দাম স্থিতিস্থাপকতা কিভাবে বের করব? তো দাম স্থিতিস্থাপকতা বের করার জন্য আমরা প্রথমে একটি বিন্দু এ নিলাম, এই বিন্দুতে দাম ধরলাম পি নট, পরিমাণ হচ্ছে কিউ নট। তো যেহেতু দামের পরিবর্তন বের করতে হবে সেজন্য আমরা অন্য আরেকটি দাম নিলাম P1 বি বিন্দুতে, তখনও চাহিদার পরিমাণ কিউ নট। আমরা চাহিদার স্থিতিস্থাপকতার দাম স্থিতিস্থাপকতার সূত্র জানি, এটি ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তো এখানে আমরা চাহিদার পরিবর্তন কিন্তু এখানে হয়নি, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে চাহিদা আগেও ছিল কিউ নট, এখন হচ্ছে কিউ নট, অর্থাৎ চাহিদার পরিবর্তন হচ্ছে 0। আমরা বাকি বিষয়গুলো আর কোনো মান বের করার দরকার হয় না। তো 0 ডিভাইডেড বাই কোনো কিছু ডেল্টা পি বা যাই হোক, রেজাল্ট হবে 0। আবার 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে রেজাল্ট হবে 0, অর্থাৎ এই ক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতা হচ্ছে 0। তাহলে আমাদেরকে যদি বলে যে দাম স্থিতিস্থাপকতা 0 হবে এরকম একটি চাহিদা রেখা আঁকতে বলে, তাহলে চাহিদা রেখাটি অবশ্যই লম্ব অক্ষের সমান্তরাল আঁকতে হবে। এবং কেন লম্ব অক্ষের সমান্তরাল চাহিদা রেখার স্থিতিস্থাপকতা 0 হয় সেটা আমরা এই বিশ্লেষণের মাধ্যমে দেখলাম। এটিকে বলা হয় শূন্য স্থিতিস্থাপক চাহিদা। এটি কোন ক্ষেত্রে হয়? চাহিদার দাম স্থিতিস্থাপকতা 0, এক্ষেত্রে দামের পরিবর্তন সত্ত্বেও চাহিদার কোনো পরিবর্তন হয়নি। যেমন লবণের যদি সামান্য
দামের যদি সামান্য পরিবর্তন হয়, ধরা যাক লবণের কেজি হচ্ছে 30 টাকা, এখান থেকে যদি লবণের কেজি 20 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু কেউ আগের চেয়ে লবণ বেশি ভোগ করবে না, কারণ তরকারিতে যতটুকু লবণ খাওয়া দরকার ততটুকুই খাবে। এর চেয়ে বেশি লবণ দিলে তরকারির মান খারাপ হয়ে যাবে। তো এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে একেবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কোনো বিকল্প দ্রব্য নেই, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হয় শূন্য, অর্থাৎ দামের পরিবর্তনের ফলেও চাহিদার কোনো পরিবর্তন হয় না। আমরা আরেকটি উদাহরণ বলতে পারি জীবন রক্ষাকারী ওষুধ। ধরা যাক আমাদের জ্বর আসলে প্যারাসিটামল খেতে হয়, যদিও নিজে থেকে কোনো ওষুধ খাওয়া ঠিক না, তাও আমি উদাহরণের স্বার্থে বললাম। তো এই জ্বর আসলেই আমরা প্যারাসিটামল খাবো, প্যারাসিটামলের দাম যদি বেড়েও যায় তারপরেও যতটুকু প্যারাসিটামল খাওয়া লাগবে ততটুকুই খেতে হবে, দাম কমে গেলেও বেশি প্যারাসিটামল খাওয়ার কোনো সুযোগ নেই, ওষুধ না হলে কেউ কোনো ওষুধ খাবে না। তো এই ধরনের ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলেও চাহিদার কোনো পরিবর্তন হয় না। এই ধরনের দ্রব্যগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, একেবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বিকল্প দ্রব্য নেই, এবং জীবন রক্ষাকারী ওষুধ যদি হয় সেই ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হবে শূন্য, এবং এটাই যদি চিত্রে আঁকি তাহলে সেটি হবে অবশ্যই লম্ব অক্ষের সমান্তরাল। আমরা এই চাহিদা রেখাটিকে যদি এরকম ফ্ল্যাট করে ফেলি, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল করে ফেলি, তখন চাহিদার দাম স্থিতিস্থাপকতা কেমন হবে? অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল চাহিদা রেখার দাম স্থিতিস্থাপকতা আমরা এখন নির্ণয় করব। এ বিন্দুতে আমরা দাম নিয়েছি পি নট, তখন চাহিদা হচ্ছে কিউ নট। এখন আরেকটা বিন্দু নিলাম বি বিন্দু, এক্ষেত্রে দামের কোনো পরিবর্তন হয়নি, দাম পি নট, কিন্তু চাহিদার পরিমাণ হয়ে গেছে কিউ ওয়ান। তো আমরা দেখতে পাচ্ছি দামের পরিবর্তন নেই কিন্তু চাহিদার পরিবর্তন আছে। তার মানে দাম স্থিতিস্থাপকতার সূত্রের মধ্যে দামের পরিবর্তন যে শূন্য সেটা বসিয়ে দিলাম। আমরা জানি কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে সামথিং বাই জিরো, এনিথিং বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। এটা আমার এই চ্যানেলের ভিডিওতে ইনফিনিটি কেন হয় সেটা নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটিও ইনফিনিটি হয়, অর্থাৎ ইনফিনিটি ইনটু পি বাই কিউ ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে যদি ভূমি অক্ষের সমান্তরাল কোনো চাহিদা রেখা হয় তাহলে তার দাম স্থিতিস্থাপকতা হবে অসীম। এক্ষেত্রে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন হয়। তো ব্যাংকের সুদের হারে ব্যাংকের মানে অর্থের চাহিদা, এই ধরনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। আচ্ছা, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনার পরে জানতে পারবো। যাই হোক, তাহলে আমাদের যদি বলে যে অসীম স্থিতিস্থাপক চাহিদা এরকম একটি রেখা আঁকো, তাহলে আমাদেরকে সেটি আঁকতে হবে অবশ্যই ভূমি অক্ষের সমান্তরাল। আবার কেন ভূমি অক্ষের সমান্তরাল চাহিদা রেখা অসীম স্থিতিস্থাপকতা অসীম হয় সেটি বিশ্লেষণ আমরা এখন দেখলাম। আমরা তাই দেখতে পাচ্ছি চাহিদা রেখাটি, এই যে চাহিদা রেখাটি আছে স্থিতিস্থাপকতা শূন্য, যদি একটু বেঁকে যায় তাহলে এর স্থিতিস্থাপকতা হয়ে যাবে একের চেয়ে কম, অর্থাৎ শূন্য থেকে বেশি হচ্ছে কিন্তু একের চেয়ে কম হচ্ছে। যদি আরেকটু বেশি বেঁকে যায় তাহলে এটি হয়ে যাবে একের থেকে বেশি। যদি একেবারে ফ্ল্যাট হয়ে যায় অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায় এর স্থিতিস্থাপকতা হয়ে যাবে অসীম। তাহলে আমরা দেখতে পাচ্ছি চাহিদা রেখাটি যতই বাম দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, লম্ব অক্ষের সমান্তরাল থেকে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, ততই তার স্থিতিস্থাপকতা বেড়ে যাচ্ছে। আমরা বিষয়টি একটু দেখতে পারি। এখন আমরা যে চাহিদা রেখাটি দেখতে পাচ্ছি তার স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম কিন্তু ঢাল হচ্ছে শূন্য। এটা এই যে এখানে শূন্য থেকে শুরু হয়েছে অসীম পর্যন্ত, এখানে স্থিতিস্থাপকতা যেহেতু অসীমে আছে, এই এলাকাটি সম্পূর্ণ ভরা, আর যেহেতু ঢাল শূন্য এখানে শূন্য দেখেছি আমরা। এখন যদি রেখাটি উল্টা দিকে ঘুরে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে, স্থিতিস্থাপকতা কমতে থাকবে, ঢাল বাড়তে থাকবে। এখন যে রেখাটি পেয়েছি সেটির ঢাল হচ্ছে অসীম, স্থিতিস্থাপকতা হচ্ছে শূন্য, অর্থাৎ লম্ব অক্ষের কোন সমান্তরাল যদি কোনো রেখা হয় তাহলে তার ঢাল হবে অসীম এবং স্থিতিস্থাপকতা হবে শূন্য। ঠিক বিপরীত ঘটনা ঘটবে যদি রেখাটি আবার ফ্ল্যাট হয়ে যেতে থাকে অর্থাৎ শোয়ানো হয়ে যেতে থাকে, তাহলে তার ঢাল কমতে থাকবে এবং স্থিতিস্থাপকতা বাড়তে থাকবে। এই রেখাটির স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম কিন্তু ঢাল হচ্ছে শূন্য, অর্থাৎ স্থিতিস্থাপকতা এবং ঢাল পরস্পর বিপরীত। তাহলে আমরা
এই চিত্রের মাধ্যমে, এই বিশ্লেষণের মাধ্যমে স্থিতিস্থাপকতা এবং ঢালের মধ্যে একটি সম্পর্ক দেখতে পেলাম। তো আমরা আগামী ভিডিওতে আমরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটিতে অবশ্যই কেমন হলো, কোনো সমস্যা থাকলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।